আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শুনলাম, আমি তো গত দুদিন ধরে কোনো ভিডিও করিনি, শুনলাম যে বাংলাদেশে হামে প্রচুর শিশু মারা গিয়েছে। শেষ খবর আমি যা পেয়েছি গতকাল 363 জন এরকম একটা কিছু খবর পেয়েছি। আজকে 5টার সময় আবার ব্রিফিং হলে সেটা জানা যাবে, যদিও সেগুলো সব সঠিক খবর প্রচার করা হয় না। সেই ইউনুস সরকারও প্রচার করতেন না, বর্তমান সরকারও প্রচার করেন না, কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হাসপাতালগুলোতে ব্যান্ডেজ এবং গজ টাকার অভাবে দেওয়া যাচ্ছে না। মানে গজ ব্যান্ডেজ দেওয়ার জন্য টাকার অভাব। এদিকে হামের যে টিকা আর গুটি বসন্তের যে টিকা, সেই টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন শেখ হাসিনা। তিনি তার জন্য পুরস্কৃত হয়েছিলেন বিদেশে এই টিকা প্রদানের জন্য, এবং দেশ থেকে তিনি হাম বিদায় করে দিয়েছিলেন। মোহাম্মদ ইউনূস করলো কি, সেটাকে বন্ধ করে দিল। তার ওই মহিলা স্বাস্থ্য উপদেষ্টা, তাকে দিয়ে বন্ধ করে দিচ্ছে। আমার নামটা মনে থাকে না, বন্ধ করে দিল। আর নাম মনে রাখার মতো কোনো কাজ তো করেনি। এতে প্রীতিলতা ওয়েদার নয় যে তার নাম মনে রাখতে হবে। তিনি আজ আছেন, কালকে বাস স্ট্যান্ডে ঘোরাফেরা করলেও তাকে কেউ চিনতে পারবে না। তো সেই টাকা দিয়ে উনি কি করেছেন, উনি লোক লস্কর সমস্ত নিয়ে শিশুদের জীবনকে উপেক্ষা করে তিনি বিদেশ ভ্রমণ করেছেন, এবং 70 লাখ 80 লাখ পার ডে যে সমস্ত হোটেলে খরচা আছে, সেই সমস্ত হোটেলে তিনি প্রেসিডেন্সিয়াল সুইট বুক করে তিনি সেখানে কালাতিপাত করেছেন আর ডিম খেয়েছেন। যারা যারা সঙ্গীর সাথে ছিল তারা ডিম খেয়েছেন। এখন সেই সেখানে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক লন্ডনে হয়েছিল, সেখানেও সঙ্গীর সাথে নিয়ে গেছিলেন, খলিলুর রহমানও ছিলেন। সেখানে ডিল ফিল কিছু একটা হয়েছিল। যাই হোক, যে সেটা আমার বলার বিষয় নয়, তারেক রহমান প্রসঙ্গে পরে আসবো। এখন এই যে টিকাদান, এটা যে থেমে গেল, তাতে শিশু মৃত্যুর দায়টা কে নেবে? মোহাম্মদ ইউনূস নাকি তারেক রহমান? তারেক রহমানের হাতে তো টাকা নেই, তিনি সরকার কি করে চালাতে হয় সেটাও তিনি জানেন না। 17 বছর দেশের বাইরে, দেশের অর্থনীতির কি অবস্থা, রাজনীতির কি অবস্থা, গ্রাসরুট ক্লাস রাজনীতি এখন কোন লেভেলে আছে, তিনি সেই সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা ছিল না। তাকে টপ করে এনে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি বসে পড়েছেন। এখন অর্থ না থাকলে দেশ চলে না, আর কূটনীতি না থাকলে, বিদেশে পরিচিতি না থাকলে, বিদেশে মানে হালে পানি পাওয়া যায় না। এই হালে পানি পাওয়ার জন্যই তাকে কিন্তু ওই খলিলুর রহমানকে রাখতে হয়েছে মন্ত্রিসভায়, যার সঙ্গে মানে আমেরিকা ভারতের সবার সম্পর্ক রয়েছে, এবং বিদেশের বেশ কয়েকটা দেশের সঙ্গে তার তিনি সুসম্পর্ক রেখে চলেন। বাধ্য হয়ে তাকে রেখেছেন, এবং কিছু বাধ্যবাধকতা অবশ্যই ছিল, আমি অস্বীকার করব না। তো এখন যে অবস্থা, এখন ভারতের কানে সেটা গেছে। ভারত এখন এই যেহেতু মানে ওই উপযাজক হয়ে ভারতের কিছু মানে কাজকর্ম আছে না, উপযাজক হয়ে শিশুদের বেলা আমি তো আপত্তি করব না, ভারত যদি টিকা পাঠায় তাতে পাঠাক। ভারত হামের টিকা, তারপরে গুটি বসন্তের টিকা, এই সমস্ত টিকা ফিকা যদি পাঠায়, পাঠিয়ে দিক, পাঠিয়ে অন্তত শিশুগুলোকে বাঁচাক। কিন্তু যে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে না, সেখানে টিকাদান প্রসেসটা আবার পুনর্গঠন করা, সেটা একটা মানে হিমালয়ান টাস্ক যাকে বলে। তার মধ্যে বাংলাদেশ হচ্ছে 2 নম্বর জায়গা। সে টিকা যা আছে তার দেখবেন গভর্নমেন্টের অর্ধেকের বেশি টিকা হাওয়া হয়ে গেছে, যেমন তেল হাওয়া হয়ে যাচ্ছে। যা পাচ্ছে তাই মানে পাবলিক ছেড়ে দিচ্ছে। মানে এটা তো আমাদের দেশ নয়,
আমাদের কোনো কোনো ড্রামে কোনো তেল যাবে না, কোনো বোতলে তেল যাবে না, কঠোরভাবে নিষেধাজ্ঞা করা আছে। বাংলাদেশে সব নেই, তেল চলে যাচ্ছে, কেউ ড্রামের মধ্যে রেখে দিচ্ছে, কেউ ট্যাঙ্কের জলের ট্যাঙ্কের ওপরে তুলে রেখে দিচ্ছে, ভিডিও দেখেছি আমি, আমার কাছে এসছেও। তো যাই হোক, এখন এই যে এই দায়টা কে নেবে? মোহাম্মদ ইউনূস যদি দায় স্বীকার করতেন তাহলে পরে তারেক রহমান তাকে বিদেশ যেতে দিতেন না, কিন্তু তারেক রহমান তাকে জাপানে যেতে দিলেন। জাপান থেকে তিনি ঘুরেও এলেন এবং দেশে শান্তিতে বসবাস করছেন এবং এখন রাষ্ট্রপতি হওয়ার জন্য একটা নির্লজ্জ মানুষ। শিশুগুলো মারা গিয়েছে, তাদের মানে বরাদ্দ হওয়া টাকা তিনি মেরে দিয়ে তিনি নিজের আখের গুছিয়েছেন এবং দেশ ভ্রমণ করেছেন। তার এতটুকু আত্মায় লাগে না, তার এতটুকু কষ্টও হয় না। তিনি একটা কঠিন মানুষ। মানে এটা হচ্ছে ওই যে আপনারা বলেন না শয়তান, কি বলেন আপনারা, ওইটা ভুলে গিয়েছি, শয়তান। তিনি হচ্ছেন শয়তান, অথবা জিনও বলতে পারেন, যার উপরে ভর করবে সে গেল, জিনও বলতে পারেন। তা ভারত কোন রকমে তাকে তো সরিয়েছে, এবার তারেক রহমানকে বসিয়েছে, কিন্তু তারেক রহমান এখন নিজে সবকিছু ঠিকঠাক কিন্তু করছেন না। যে 10টা পয়েন্টের উপরে কথা হয়েছিল সেই 10টা পয়েন্টের উপরে কিন্তু কথাবার্তা সেরামি হচ্ছে না। খলিলুর রহমান আসছেন, এলে পরে তিনি হয়তো বোঝাবার চেষ্টা করবেন, কিন্তু যে হার্ড নাট আমাদের জয়শঙ্করজি এবং বিক্রম মিস্ত্রি, তারা কিন্তু মানে ওই ছেদ কথায় ভুলবেন না। তারা 1 থেকে 10 ওই সমস্ত কটা পয়েন্ট, যেটা 1 নম্বরে শেখ হাসিনার ওই মামলা তুলে নেওয়া, 2 নম্বরে হচ্ছে গিয়ে আপনার তাকে পূর্ণ রাজনৈতিক পরিবেশ দিতে হবে রাজনীতি করার, এই দুটো সহ বাকি 8টা সব কটা প্রতিশ্রুতি পূর্ণ হলে তারপর আগের মতো দেখবেন মাল যাবে। এ তো গেল হচ্ছে আপনার তেল, টিকা, গজ ব্যান্ডেজও পাঠিয়ে দেবে। আমি বলতে ভুলে গেছিলাম, গজ ব্যান্ডেজও ভারত পাঠিয়ে দেবে এবং ওষুধও পাঠিয়ে দেবে। ওষুধ যা দরকার সেগুলো পাঠিয়ে দেবে, কিন্তু টাকা না দিলে তেল, চাল, ডাল কিছুই যাবে না। বিদ্যুৎ তো কমিয়ে দিয়েছে, কোন দিন দেখবেন টাকা না পেলে পরে টুক করে লাইনটি আদানি কেটে দেবে, কারণ তার তো প্রোডাকশন কস্ট আছে, তাকে তো ব্যাংকে সুদ দিতে হচ্ছে। তো সে লাইনটাকে আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে, গভর্নমেন্টের থেকে টাকা পাবে, দেবে কেন? এবার আসছে হচ্ছে সারে, এরপর রয়ে গেল সার। আপনারা আমদানিটা করবেন কোত্থেকে? কোন দেশ থেকে আমদানি করবেন? যে দেশ থেকে আমদানি আপনারা সার করুন না কেন, সার আমদানি করুন, সেই দেশ থেকে আনতে গেলে যে খরচা পড়বে তার থেকে অনেক খরচায় কিন্তু ভারত থেকে নিতে পারবেন। কিন্তু ভারতকে টাকা দিতে গেলে আপনার টাকা নেই, আর দেশকে ভুল বোঝানোর জন্য আপনারা বলে যাচ্ছেন আমরা সার কিনবো, আমরা তেল, আমরা প্রচুর পরিমাণে তেলের আমরা অর্ডার দিয়েছি। আরে টাকা কোথায়? বিদেশি দেশগুলো বসে আছে কি তাই মানে আপনার ক্ষয়রাতি করার জন্য? বাংলাদেশকে কেউ ক্ষয়রাতি কেউ দেয় না, আসলে যে সব টাকার উপর চলে। তা মাল ফেলো করি মাগো তেল যাকে বলে, মাল নেই, দেশ দেউলিয়া। এখন কদিন এই অবস্থায় চালাতে পারবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। দেশ খুব বিপদে, কিন্তু খুব বিপদে। এরপরে আবার গঙ্গা চুক্তি আছে, গঙ্গা চুক্তি যদি নবায়ন না হয় তাহলে গ্রীষ্মকালে কি অবস্থা হবে বুঝতে পারছেন? আপনাদের খাল, বিল, পুকুর সমস্ত শুকিয়ে যাবে গ্রীষ্মকালে। চারদিক দিয়ে যদি এরকম ঘেরা পড়ে যায়, তারেক রহমান কতদিন চালাবেন? তারেক রহমান চালাবেন কতদিন? আপনারা নিজেরাই ভাবুন, যে নিজেদের পায়ে আপনারা কুড়ুল মেরেছেন। কেন বলছি জানেন? যখন শেখ হাসিনা যখন ছিলেন না, তখন গায়ে হাওয়া লাগিয়ে আপনারা ঘুরে বেরিয়েছেন, তখন টোস্কা পর্যন্ত পড়েনি গায়ে, তখন খুব খারাপ লেগেছিল। মহিলা প্রধানমন্ত্রী,
দেশটাকে ভারতবর্ষের কাছে বেচে দিয়েছে। এখনো শুনছি নাকি তেল নাকি ভারতবর্ষে চালান হয়ে যাচ্ছে, তেল ভারতবর্ষে পাচার হচ্ছে, আমি শুনলাম। তো যাই হোক, আরো 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 কত কিছু শুনতে হবে, ভারতবর্ষকে তেল পাচার করছে। আর এবার তখন তো প্রধানমন্ত্রী খুব খারাপ ছিলেন, প্রধানমন্ত্রীকে আপনারা উৎখাত করলেন, তিনি চলে এলেন। এবারে তো আপনাদের পুরুষ প্রধানমন্ত্রী এসছেন, তিনি কেমন চালাচ্ছেন। আপনারা একটু ওই লাল বদরের দেশ যারা বলেন না, তারা ঠিকই বলেন, এই লাল বদরের দেশ। আপনারা একটুখানি ওই পেট্রোল পাম্পের ওখানে বিছানা পেতে শুয়ে থাকুন, আর পেট্রোলের জন্য লাইন দিন, আর মারামারির ধস্তাধস্তি করুন। এবার এখন তো ওই গাড়ির ড্রাইভার পেট্রোল পাম্পের ম্যানেজারকে গাড়ির তলায় ফেলেছে। এরপরে দেখবেন যে মানুষের ওখানে মারামারি হচ্ছে, প্যান্ট জামা ছিঁড়াছিঁড়ি হচ্ছে 2 লিটার পেট্রোলের জন্য। সেদিন আসছে, ভারতের কাছে তেল আছে, গ্যাস নেই, তেল আছে প্রচুর, কিন্তু ভারতবর্ষ তেল দেবে না। টাকা না দিলে তেল দেবে কেন? আপনারা তো ক্রেডিট লাইন চেয়েছিলেন, এই জন্যই তো ক্রেডিট লাইন চেয়েছিল তারেক রহমান, কিন্তু ক্রেডিট লাইন দেবে কেন? না, আমাদের শেখ হাসিনাকে যে ক্রেডিট লাইন যে দিয়েছিলেন, একজন লিখেছেন আমার $8 বিলিয়ন, আমি বলেছিলেন যে আমার মনে নেই, উনি আমায় লিখেছেন যে $8 বিলিয়ন ক্রেডিট লাইন দিয়েছিলেন। 8 বিলিয়ন কেন, যদি $2 বিলিয়ন $4 বিলিয়ন ক্রেডিট লাইন দেয়, তাহলে পরেও বাংলাদেশ উতরে যাবে, কারণ মালটা বেচে তারপরে পয়সা দাও। আর IMF যদি আপনাকে লোন দেয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লোন দেয়, তাহলে পরে আপনাকে গুনে গুনে সুদের পয়সাগুলো দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ওই তেল থেকে খাদ্য অবধি সবগুলোর উপরে গিয়ে আপনার দামগুলো চড়া হবে, কারণ ওখান থেকে তো পয়সাটাগুলো ফেরত দিতে হবে। তাহলে মানুষ খাবে কি, আর কিনবে কি, পড়বে কি? তখন ছেঁড়া লাভ নিয়ে বেরোবে না। সেই দিনটার জন্য আমরাও অপেক্ষা করছি, যে আপনারাই ঝেঁটিয়ে এই সরকারকে বিদায় করুন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন। আপনারাই একদিন বলবেন, 2 হাত তুলে শেখ হাসিনা আপনি ফেরত আসুন, আপনারাই বলবেন, আমাদের কিছু বলতে হবে না। আমরা তার খাইনি, মানে আমরা অন্য ভাবে নেবেন না, আমরা তার গুণগান করি তার কাজকর্মের জন্য, তার অপকর্মের জন্য যেমন ইউনূসের করি, তেমনি গুণগান করি শেখ হাসিনার জন্য, যে তিনি দেশটাকে একটা অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। আপনার সহ্য হলো না, সুখে থাকতে ভূতে গিলায়, এখন ভূতে গিলিয়েছে, কিল খান, ভূতের কিল খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন এপ্রিল মাসের 7 তারিখে। আর নতুন সরকারের জন্য এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই সফরের ফলে বাংলাদেশের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন হয়ে যাবে। আগামী দিনগুলো সরকার কিভাবে চলবে, কারা সরকারের বন্ধু, সরকারের স্থায়িত্বটাই বা কেমন হবে, পার্লামেন্ট কিভাবে চলবে, জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কটা কোন পর্যায়ে থাকবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কি, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কেমন হবে, এবং যে 1/11 কুশীলবদের ধরা হচ্ছে, তারপর ডিপ স্টেট, যে মার্কিন ডিপ স্টেটের নামে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এই সব কিছুরই একটা জিস্ট বা একটা সামারি জনাব খলিলুর রহমান সাহেবের এই সফরে বের হয়ে আসবে। বাংলাদেশে যেহেতু আমরা এই মুহূর্তে রাজনৈতিকভাবে আসলে অতটা ভারতের মতো পরিপক্ক নই, ফলে জনাব খলিলুর রহমানের এই সফর নিয়ে আমাদের মধ্যে অতটা আবেগ বা উৎকণ্ঠা নেই। আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী চাইতে স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব বেশি, এলজিআরডি মন্ত্রীর গুরুত্ব খুবই বেশি। আমাদের দেশে কখনোই সেই যাকে বলা হয় নিরাপত্তা উপদেষ্টা ছিল না। খলিলুর রহমান প্রথম গত সরকারের আমলে এসছে। তো এগুলোর যে আসলে ইফেক্ট কি, আপনার ইফেক্ট কি, বা পররাষ্ট্রনীতিতে ভারত বা চীনের সঙ্গে বা আমেরিকার সঙ্গে
সম্পর্কের কারণে বা খারাপ সম্পর্কের কারণে আমাদের দেশে কী কী লাভ ক্ষতি হতে পারে এটা নিয়ে আসলে আমাদের দেশে এরকম চুলচেরা বিশ্লেষণ হয় না। কিংবা ধরুন আমেরিকার যিনি রাষ্ট্রদূত সেই মিস্টার ক্রিস্টেনসেন তিনি এসছেন, আবার এই যে বর্তমান ভারতের রাষ্ট্রদূত যিনি আছেন তিনি চলে যাবেন, নতুন একজন রাষ্ট্রদূত আসার কথা। আমার জানাও তাকে একজন ডিপটি অ্যাম্বাসেডর ছিলেন মিস্টার সঞ্জীব বাঙালি, তাকে দেয়া হবে, এরকম কথা শোনা যাচ্ছিল। আবার পরে দেখা গেল যে খুব বিখ্যাত ঝানু কূটনীতিবিদ, সাংবাদিক এবং বেসামরিক ব্যক্তি এম জে আকবর একসময় ভারতের সেই ডেপুটি ফরেন মিনিস্টার ছিলেন, তাকে বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠানো হবে, এইরকম একটি আলোচনা চলছিল। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত যে ভারতের মন এবং মানসিকতা, সেই মন মানসিকতাটা আওয়ামী লীগ ছেড়ে বিএনপির দিকে এখনো মোতওয়াজ্জ হয়নি। কিংবা বাংলাদেশে লস্করে তৈয়বা, অন্য যে সকল সংগঠন রয়েছে তাদের ব্যাপারে ভারতের আতঙ্ক, জামাত সম্পর্কে ভারতের নেতিবাচক মনোভাব, এটা এখনো দূর হয়নি। তো সেই অবস্থাতে যে জনাব খলিলুর রহমান দিল্লিতে যাচ্ছেন এপ্রিল মাসের 7 তারিখে, এটার পরিণতি কি হতে পারে, প্রতিক্রিয়া কি হতে পারে, কি কি আলোচনা হতে পারে? যতটুকু আমার জ্ঞান আছে সেটা হলো তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মানে এসকে জয়শঙ্কর যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে বৈঠক করার জন্য যাচ্ছেন। কিন্তু কার্যত তার বৈঠক হবে সেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, সীমান্তে নিরাপত্তা নিয়ে। এবং ইতিপূর্বে যখন মিস্টার খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ইউনূসের জমানাতে, তখন তার সঙ্গে যে বৈঠক হয়েছিল অর্থাৎ অজিত দোভাল ভার্সেস খলিলুর রহমান, সেই বৈঠকে ইউনূস জমানাতে স্পষ্ট তিনি কতগুলো প্রমাণ, ডকুমেন্ট, কাগজপত্র তিনি খলিলুর রহমানের হাতে দিয়েছিলেন, যেখানে তিনি দেখাচ্ছিলেন যে বাংলাদেশের সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে অনেকগুলো জঙ্গি সংগঠনের তৎপরতা চলছে, ঘাঁটি আছে। একদম স্যাটেলাইট ইমেজ তার হাতে তুলে দেওয়া হয়েছে বলে ভারতীয় পত্রপত্রিকায় তখন খবর প্রকাশিত হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ওই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজগুলো যাকে বলা হয় তিনি প্রমোট করছিলেন। খলিলুর রহমান চেষ্টা করা সত্ত্বেও কিছুই করতে পারেননি। এখন এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান সাহেব সরকারের ভূমিকা কি, মনোভাব কি, এটা স্পষ্ট হওয়া দরকার এবং এই কাজটি অজিত দোভালের সাথে তার একটা সরাসরি আলোচনা হতে হবে। এটা গেল একটি ঘটনা। আরেকটি ঘটনা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল ব্যবস্থা সাবেক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল সেগুলো কি বর্তমান জমানাতে চালু থাকবে? এই প্রশ্নসঙ্গত কারণে অজিত দোভালের পক্ষ থেকে আসবে, এমনকি জয়শঙ্করের পক্ষ থেকে আসবে। কোনো কারণে আন্ডার টেবিল বা প্রকাশ্যে যদি নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয় খলিলুর রহমান সাহেবের, সেক্ষেত্রে এই ধরনের আলোচনায় সেখানে প্রাধান্য পাবে এবং ভারত এই বৈঠকটিকে কার্যকর করার জন্য এবং খলিলুর রহমানের যে সফর এটিকে ফলপ্রসূ করার জন্য ইতিমধ্যে যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি। 2 দফায় ভারত তাদের নিজেদের দেশে জ্বালানি সমস্যা, ডিজেলের সমস্যা থাকা সত্ত্বেও শেখ হাসিনার জমানাতে যে চুক্তি হয়েছিল, তেল সরবরাহ করার চুক্তি এবং অন্যান্য যে সকল চুক্তি হয়েছিল, সেই চুক্তি মূলত ভারত সম্মান দেখায়নি গত 17 মাসে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। তো সেই চুক্তির বলে ইতিমধ্যে 2 দফায় ভারত মানে বিপুল পরিমাণ ডিজেল তাদের যে বাংলাদেশ ভারত যে পাইপলাইন তৈরি করা হয়েছে সেই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করেছে। এটা বন্ধুত্বের একটা চরম নিদর্শন। আপনারা জানেন যে এখন সারা দুনিয়া ডিজেলের জন্য হাহাকার করছে। আমরা এতদিন পেট্রোল করে কান্নাকাটি করেছি, কিন্তু এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে ডিজেলের যে ক্রাইসিস শুরু হয়েছে, সেই ক্রাইসিসের কারণে যারা জেলে তারা মাছ ধরার জন্য সমুদ্রে যেতে পারছে না, নদীতে যেতে পারছে না, ফলে কয়দিন আপনি দেখবেন যে মাছ পাওয়া যাচ্ছে না। এই যে মৌসুম চলছে, কৃষি মৌসুম, এই কৃষি মৌসুমে সেচ দেওয়ার জন্য যে সকল পাম্প চলবে সেই পাম্প চলার জন্য ডিজেল নেই। আর
ডিজেল যদি না থাকে, যদি বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয়, ফলে ডিজেল এবং বিদ্যুতের উপর নির্ভরশীল যে সকল সেচ প্রকল্প রয়েছে প্রান্তিক বাংলাদেশে, সেখানে রীতিমতো হাহাকার শুরু হয়ে যাবে। এবং এবছর আমরা এই মৌসুমে ফসলে যদি মার খাই, দুর্ভিক্ষ নিশ্চিত। এটি আমদানি দিয়েও পোষানো যাবে না। আমাদের খাদ্যের অভ্যাস এবং আমাদের চালের যে প্রয়োজন, এটি পৃথিবীর কোনো দেশে এত চাল উৎপন্ন করে কেবলমাত্র বাংলাদেশের 18 কোটি মানুষকে ভাত খাওয়াতে পারে না। মানে ভেদ বাঙালি আমরা আমাদের যে খাবার খাই তার 90% হলো ভাত। আর ধরুন চীন চাল উৎপন্ন করে, শ্রীলঙ্কা করে, ভারত করে, এখনো পর্যন্ত তাদের যে খাবারে ভাত থাকে তরকারি রূপে, অর্থাৎ 20% থাকে ভাত, আর বাকি তারা অন্যান্য খাবার খায়। আর আমাদের দেশে 90% হলো ভাত, আর বাকি অন্যান্য খাবার, তরি তরকারি, মাছ মাংস, দুধ টুধ যা কিছু আছে সব। তো এই যে 18 কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমাদের কৃষকরা যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তার জন্য ডিজেল অপরিহার্য, যেটা আমাদের এই মুহূর্তে নেই, সারা দুনিয়াতে নেই, ভারতেরও নেই। কিন্তু তারপরে ভারত বাংলাদেশকে 2 দফায় মানে ডিজেল দিয়েছেন। সেই কত টন, 5000 মেট্রিক টন বা 9000 মেট্রিক টন, এরকম 2 দফাতে চালানো আসছে, হিউজ। এটি মূলত বর্তমান সরকারের সাথে একটি সম্পর্ক তারা স্থাপন করতে চাচ্ছে। ভারত বাংলাদেশ যে ভিসাগুলো বন্ধ ছিল, সেই ভিসা এখন চালু করে দিয়েছে এবং আংশিকভাবে, পরিপূর্ণভাবে না, আংশিকভাবে এখন ভারতীয় দূতাবাস থেকে বাঙালিদের জন্য বা বাংলাদেশিদের জন্য ভিসা সেখানে ইস্যু করা হচ্ছে এবং অনেক লোক এখন ভারতে যাচ্ছে। এবং যারা এই কদিন আগে দিল্লি না পিন্ডি বলে গালাগালি করতে এবং মরে গেলেও ভারত যাবে না, যারা ইল্লু পিঙ্কুদের, যাকে বলা হয় মানুষ পুত্রহী রূপে বাংলাদেশের মাটিতে জ্বলন্ত ছিটাই যাবে কিন্তু ভারতে চিকিৎসা করতে যাবে না, তারাও এখন নিজেরা সহ তাদের বাপ মা আত্মীয় স্বজনকে এখন ভারতে চিকিৎসা করতে পাঠাচ্ছেন। তো এই যে একটা অবস্থা চলছে, বন্ধুত্বের একটা নিদর্শন চলছে, এই নিদর্শনটা মূলত ভারত দেখিয়েছে কেবলমাত্র এই খলিলুর রহমানকে সম্মান দেখানোর জন্য, তারেক রহমান সাহেবের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে চায় এটি প্রদর্শন করার জন্য। তো সেখানে ভারতের কনসিডারেশনগুলো কি? ভারতের প্রথম কনসিডারেশনগুলো হবে